আপনি ভার্জিন কিনা আমি এটা পরীক্ষা করাতে চাই, তারপরেই কেবল বিয়েটা হবে। বিয়ের কথা বলতে আসা হবু বরের মুখে এমন কথা শুনতে কাজল একদমই প্রস্তুত ছিল না। বর্তমান সময়েও কোনো শিক্ষিত ছেলে এমন কথা বলতে পারে তা কাজলের জানা ছিল না। অবশ্য আজকাল বাহ্যিক দিক থেকে কাউকে ভদ্র মনে হলেও তার ভেতরে এরকম মন মানসিকতা থাকে। রাগে কাজলের চোখ লাল হয়ে গেছে। প্রচন্ড রেগে থাকলে কাজলের এমন হয়। ছেলের সাথে কাজলকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে। কাজল যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করে যাচ্ছে। কাজল বাসায় কোনো ঝামেলা যাচ্ছে না। কাজল অনেক কষ্টে নিজেকে শান্ত রেখে রাগী গলায় বলল, আপনার পরীক্ষা করানোর দরকার নেই, আমি ভার্জিন না। আর কিছু জানতে চান আপনি? মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেল রাতুল। কি বলে মেয়েটা ভার্জিন না? কত সহজভাবে বলে দিল। মনে হয় এটা তার কাছে কোনো ব্যাপারই না। রাতুলের তার মায়ের কথা মনে পড়ে যায়। মা, আমি এখন বিয়ে করব না। কেন করবি না? তুই চাস না আমি এই বয়সে একটু সুখে থাকি? তোমাকে কোন দিকে অসুখে রাখছি মা বলো তো? তোমার কিছু লাগলে আমাকে বলো। না, সবকিছু পাওয়া আর ছেলের বউয়ের হাতের রান্না খাওয়া অনেক পার্থক্য। ও এই কথা তাহলে ঠিক আছে, আমি বিয়ে করব, তবে মেয়েকে হতে হবে স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ বাবা, আমি যে মেয়ের কথা বলছি মেয়েটা একটু আধুনিক হলেও খুবই ভালো। এই পরিবারের জন্য আর তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে মা, তাহলে দেখা যায়। রাতুলও পরিবারের কথায় মেয়ে দেখতে চলে আসলো। রাতুল কোনো কিছু নিয়ে কনফিউশন পছন্দ করে না, তাই আগে থেকেই সবকিছু ক্লিয়ার করে নেয়। তাই তো ভার্জিন কিনা এটা পরীক্ষা করতে চেয়েছিল, যাতে এটা নিয়ে বিয়ের পর কোনো ঝামেলা না হয়। এখন মেয়েটার কথা শুনে ও আরো কনফিউজড হয়ে গেল। রাতুল ঠিক করে নিয়েছে বিয়েটাও করবে না। এক দুদিন পরিবারের কথা শোনার থেকে সারা জীবন খুশি থাকাই ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ। কাজল বলল, আপনার আর কিছু জিজ্ঞাসা করার নেই? আপনি এরকম উচ্চস্বরে কেন কথা বলছেন? মেয়েদের নরম কণ্ঠে কথা বলতে হয়। আমার ইচ্ছা, আমি যেভাবে কথা বলবো তাতে আপনার কি? আমার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার আপনি কে? রাতুল বেশ ভালোভাবেই বুঝতে পারলো এই মেয়েটাকে বিয়ে করলে ওর জীবন তেজপাতা হয়ে যাবে। ওর বিয়ে না করার সিদ্ধান্ত আরো জোরালো হলো। কাজল বলল, আপনার যা বলার তাড়াতাড়ি বলুন, আমার শাড়ি পরে থাকার অভ্যাস নেই, গরম লাগছে অনেক। আর কিছু বলার নেই। ওদিকে রাতুল আর কাজলের দিকে দু পরিবারের সবাই উচ্ছ্বাস হয়ে তাকিয়ে আছে। দুই পরিবার এই বিয়েতে রাজি। এখন শুধু ছেলে আর মেয়েকে একে অপরকে পছন্দ করলেই তারা বিয়ের তারিখ ঠিক করবে। রাতুল আর কাজল দুজনেই সামাজিকতা রক্ষার জন্য একটু হাসার চেষ্টা করে তাদের সামনে এসে বসে। ওদেরকে হাসতে দেখে দুই পরিবার ভাবছে ওদের হয়তো একে অপরকে পছন্দ হয়েছে। তারা বিয়ের তারিখ ঠিক করতে লাগলো। এটা দেখে রাতুল ও কাজল দুজনেই অবাক হয়ে গেছে। ওরা সবার সামনে সরাসরি কিছু বলতেও পারছে না। রোহান ওর আপুকে ডাক দিয়ে বলল, আপু, স্যার কল দিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, অফিসে যেতে হবে। আমার ছুটিও ক্যান্সেল করে দিয়েছে। আমি অফিসে যাই, তারপর দেখি স্যার কবে ছুটি দেয়, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করব। রাতুলের মা কেমন জানি করে ছেলের দিকে তাকিয়ে থাকে। কাজলের বাবা বলল, আরে তাতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা থাকতেই পারে, রাতুল বাবার গুরুত্বপূর্ণ কাজ শেষ হলেই বিয়ের তারিখ ঠিক করা হবে। কাজল কিছুটা স্বস্তি পেল, কিন্তু গলা থেকে কাঁটাটা এখনো পুরোপুরি দূর হয়নি। বিয়েটা কিভাবে আটকাবে সেটাই ভেবে পাচ্ছে না। ও নিজে থেকে ওর পরিবারকে কিছু বলতেও পারবে না। বাবা, বিয়েতে তো অন্তত আমার মতামত নিতে পারতে। আমারও তো স্বাধীনতা বলতে একটা কথা আছে। কি বললি? তুই আমার মেয়ে হয়ে তোকে লালন পালন করে বড় করেছি কি এরকম কথা শোনার জন্য? বাবা, বিয়েটা একটা মেয়ের জীবনের একটা বড় ধাপ, সেটাকে তো আর যাতাভাবে করা যায় না। তার মানে তুই বিয়ে করবি না, আমার মান সম্মানের দিকে তাকাবি না। আমি তোমার কথায় ছেলে পক্ষের সামনে যাব, তবে ছেলে যদি নিজে আমাকে বিয়ে করতে অমত করে তাহলে তুমি আমাকে কিছু বলতে পারবে না। ওকে, তাহলে বেশ, সে কথাই রইল। বাবার কথা অনুযায়ী এখন শুধুমাত্র ছেলেটা আমাকে রিজেক্ট করলে তবেই হবে। তাহলে ওর অমতে আর ওর বাবা বিয়ে ঠিক করতে পারবে না, ওর ইচ্ছা মতো হবে, এমনটাই চুক্তি হয়েছে বাবার সাথে। কিন্তু সামান্য একটু হাসি সবকিছু শেষ করে দিল। আমি না হয় ভদ্রতার জন্য একটু হাসার চেষ্টা করেছি, কিন্তু এই বর্বর ছেলেটাকে কেন হাসতে হবে? কথা তো ঠিকভাবে বলতে পারে না। এখন দেখছি কখন কোথায় হাসতে হবে তাও জানে না। তবে ছেলেটার উপস্থিত বুদ্ধি আছে তা মানতে হবে। এটার জন্যই একটু স্বস্তি পেলাম। দুই পরিবারের সবাই খুব খুশি। তাদের উভয় ছেলে মেয়েকে পছন্দ হয়েছে। তারা সবকিছুই ঠিক করে রাখছে, শুধু বিয়ের তারিখটা বাদ দিয়ে। রাতুল আর কাজল এসব দেখে হতাশ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কাজল রাগীভাবে রাতুলের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, বর্বর উজবুক একটা, বলে দিলেই তো পারে বিয়েটা করবে না, তা না ঢং করে আবার হাসতে গেছে। মন চাচ্ছে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দেই। রাতুল ওর মাকে বলল, মা, এখন তাহলে যাওয়া যাক, আমারও অফিসে যেতে হবে। সেদিনের মতো সবাই বিদায় নিল। কাজলের বাবা কাজলের রুমে এসে বলল, আমি তোকে বলেছিলাম না ছেলেটাকে তোরও অনেক পছন্দ হবে? এখন আমার কথা হলো তো? কাজল ওর বাবাকে কিছু বলতেও পারছে না। এখন যা করার তা ওই অভদ্র ছেলেটাকে করতে হবে। আর হ্যাঁ মা, মোবাইলটা দে, রাতুলের নাম্বার তুলে দেই। আমি হতবাক, কি বলে বাবা এসব? বাবা আমার মোবাইল হাতে নিয়ে নাম্বারটা তুলে দিয়ে বলল, একটু ভালো করে কথা বলিস মা। এই বলে বাবা চলে যায়। কাজল অনেকক্ষণ ভাবার পর কল দিল। অপর পাশ থেকে সালাম দিয়ে বলল, কে আপনি? কাজল চুপ করে আছে। একটু পর বলল, আজকে যার বাসা থেকে খেয়ে গেছেন সেখান থেকে কল দিয়েছি। এত তাড়াতাড়ি ভুলে গেলেন তো? এখন আপনি কি খাওয়ার টাকা নিতে কল দিয়েছেন? কাজল রাগ কন্ট্রোল করে বলল, আপনার সাথে দেখা করতে চাই, কাল বিকালে রোজ ভ্যালি রেস্টুরেন্টে চলে আসবেন, গুরুত্বপূর্ণ কিছু বলবো। রাতুল ঠিক আছে বলে রেখে দেয়। মেয়েটার কথা মতো রাতুল সেই রেস্টুরেন্টে আসলো। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু মেয়েটা আসলো না। রাতুলের রাগ হলো অনেক। ওকে আসতে বলে এভাবে অপেক্ষা করানোর কোনো মানেই হয় না। মেয়েটা বলেছিল গুরুত্বপূর্ণ কিছু, তাই রাতুল এসেছে। এখন দেখলো এসে ভুলই করেছে। মেয়েটা হয়তো ওকে এভাবে অপেক্ষা করানোর জন্যই ডেকেছে। রাতুল ভাবলো এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না। রাতুল যখনই
যখনই চলে যেতে যাবে তখনই মেয়েটা সামনে এসে বলল, এত তারা কিসের শুনি? আপনি তাহলে অনেক আগে এসেছেন, আমাকে শুধু শুধু এখানে অপেক্ষা করালেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। আপনার ইচ্ছা মতো তো আর সবকিছু হবে না, আপনি আমাকে গুরুত্বপূর্ণ কিছু বলবেন তাই আমি এসেছি, নতুবা আসতাম না। আমাকে আসতে বলে আপনি ইচ্ছা করে এভাবে আমাকে অপেক্ষা করাবেন? এটা কোনো ভদ্রতা না। আমাকে আপনার ভদ্রতা শেখাতে হবে না। আপনার মতো অভদ্র আমি না, এটা খুব ভালোভাবেই জানি। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। আপনার কথা শুনে এত রাগ হয়েছিল যে মন চাচ্ছিল থাপ্পড় মারি। বাসায় ছিলাম বলে অনেক কষ্টে নিজেকে শান্ত করেছি। তো এখন কি আপনি প্রতিশোধ নিতে এসেছেন? দেখুন, আমি কোনো কিছু নিয়ে কনফিউশন পছন্দ করি না। যার সাথে আমার বিয়ে হবে, সারা জীবন একসাথে থাকতে হবে, তার বিষয়ে সবকিছু ক্লিয়ারলি জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। আর আমি আপনার সাথে কিন্তু শান্তভাবেই কথা বলছিলাম। আপনি উচ্চস্বরে কথা বলেছিলেন। আপনি যা বলেছিলেন তাতে আরো অনেক কিছু বলার কথা ছিল। আমি ভদ্রতা জানি বলেই নিজেকে শান্ত রেখেছি, কিন্তু আপনার মধ্যে ভদ্রতার ছিটে ফোটাও নেই তা বুঝতে পারছি। আমি শুধু আপনার ব্যাপারে ক্লিয়ারলি জানতে চেয়েছি। আমি কোনো কিছু কিনতে গেলেও তার গুণাগুণ ভালোভাবে যাচাই করে নিই। যেখানে আমি যাকে বিয়ে করব তার ব্যাপারে সবকিছু জানার অধিকার আমার আছে। তাই বলে আপনি কোনো মেয়েকে আপনি কি ভার্জিন এটা বলতে পারবেন না। এমন প্রশ্ন করা অভদ্রতা আর অপরাধ। মেয়েদের অসম্মান করা হয় এমন কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না। আমার সম্পর্কে জানার জন্য আপনি অন্যভাবেও প্রশ্ন করতে পারতেন। আপনি অযথাই এটা নেগেটিভ ভাবে নিচ্ছেন। আজকালকার ভালোবাসাটাই এমন, রিলেশন মানে গভীর সম্পর্ক। সেই ধারণা থেকেই আমি প্রশ্নটা করেছি। যদি জিজ্ঞাসা করতাম আপনি কি রিলেশন করেন বা করেছেন কখনো, তাহলে হয়তো আপনি হ্যাঁ বা না বলতেন, কিন্তু তাতে আমার কনফিউশন দূর হতো না। বিয়ের পর আমাকে এটা আরো চিন্তিত করত। আমি ডিপ্রেশনে থাকতাম। তাই আমি আগে থেকে এটা নিয়ে নিশ্চিত হতে চেয়েছি, যাতে বিয়ের পর এটা নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আমি প্রশ্নটা স্বাভাবিক আর পজিটিভ মাইন্ডেই করেছি, কিন্তু আপনি এটা নেগেটিভ নিয়েছেন। নিজে অভদ্রের মতো কথা বলবেন আর রিয়াক্ট করলে বলবেন নেগেটিভ নিয়েছি। আপনারা ছেলেরা এমনই। আপনি নিজের কনফিউশন দূর করার জন্য তো একটা মেয়ের সাথে অভদ্র আচরণ করতে পারবেন না। তাকে অসম্মানজনক কথা বলার অধিকার আপনার নেই। আমি চাইলে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো আমাকে এরকম কথা বলার জন্য, কিন্তু আমি তা করব না। এটা এখানেই শেষ হবে। আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন। আমি শতভাগ নিশ্চিত না হয়ে কোনো কিছু করি না। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সঠিক। আমার ভয় হয় বিয়ের পর আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে। আর আজকাল রিলেশন মানেই গভীর সম্পর্ক, তাই তারা একে অপরের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। এর জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি ভার্জিন কিনা। আমি কখনো রিলেশনে যাইনি। প্রেম ভালোবাসা এসব থেকে দূরে থেকেছি সব সময়। আমার সব ভালোবাসা আমার ভবিষ্যৎ স্ত্রীকে নিয়ে। তাকে নিয়ে আমি খুবই সিরিয়াস। আমি কোনোভাবে ধোঁকা খেতে চাই না। আমি যেমন কোনো রিলেশনে জড়াইনি, তাই আমার স্ত্রী যে হবে তারও তেমন হতে হবে। যদি বিয়ের পর কোনোভাবে জানতে পারি আমার স্ত্রী ভার্জিন ছিল না, এটা আমাকে ডিপ্রেশনে ফেলবে। আমি লাইফে অনেক বড় একটা ধাক্কা খেতাম। সবার থেকে একা হয়ে যেতাম। জবে মন দিতে পারতাম না। আমি ভবিষ্যতের সমস্যাগুলোর কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার দিক থেকে আমি সঠিক। এখন এর জন্য যদি সবাই আমাকে খারাপ ভাবে তারপরও কিছু যায় আসবে না, কারণ ভবিষ্যতে এটা নিয়ে কোনো অশান্তি হবে না। আমাকে কখনো চিন্তা করতে হবে না। আমি আমার স্ত্রীকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো। এখন ভাবুন কিভাবে বিয়েটা ভাঙবো সেটাই। আপনি আপনারটা ভাবুন, আমি আমার। বলেই কাজল চলে যায়। রাতুল ভাবছে এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। তার জন্য আগে বিয়েটা ভাঙতে হবে। পরিবারের সবাই যেভাবে বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে আছে, কেনাকাটাও শুরু করে দিয়েছে, এখন কিভাবে তাদের বলবো সেটাই ভাবছি। বিয়েটা ভাঙতে হলে আমাকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হবে। মেয়েটার তো কোনো চিন্তা নেই, সে নিজে থেকে কিছু বলবে না, আমারই সবাইকে বলতে হবে। কি এক ঝামেলায় পড়লাম। মেয়েটাকে পছন্দ না এটা বলার জন্য আমাকে ভাবতে হচ্ছে। রাতুল বাসায় ঢুকে অন্য রুমে দেখলো সবাই কেনাকাটা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেখানে বিয়েটাই হবে না সেখানে এরা কেনাকাটা করতে ব্যস্ত। এদেরকে এখন কিভাবে বোঝাবো? আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এরা কি বিয়ে থামাতে পারবে নাকি অবশেষে বিয়ে করতে হবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।